হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি মেন্টর ইউটিউব চ্যানেল। কেমিস্ট্রির বিভিন্ন টপিকের ওপর ভিডিও বানিয়ে আমি এই চ্যানেলে আপলোড করছি। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে, চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো যাতে চ্যানেলটাকে আমরা গ্রো করাতে পারি। অনেক ফ্রি কন্টেন্ট আমি এখানে দিচ্ছি, যেখানে একজন কোনো টিউশন ছাড়াই এই ক্লাসগুলো করেই কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট করতে পারে। আজকে আমরা স্টার্ট করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি 4টে ধরনের কলিগেটিভ প্রপার্টি আছে, অনেকেই হয়তো জানো, যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড অসমোটিক প্রেশার। প্রত্যেকটারই নিউমেরিক্যাল প্রবলেম খুঁটিয়ে করব, এনসিইআরটিরও কিছু প্রবলেম করব, প্রিভিয়াস ইয়ার্সেরও প্রবলেম করব। ঠিক আছে, মন দিয়ে ক্লাসটা করো। চলো স্টার্ট করা যাক তাহলে। তাহলে দেখো, কলিগেটিভ প্রপার্টি বলতে কি বোঝায়? কলিগেটিভ প্রপার্টি মানে এমন প্রপার্টি যেটা নাম্বার অফ পার্টিকেলের ওপর ডিপেন্ড করে, নেচার অফ দ্য সলিউশনের ওপর ডিপেন্ড করে না। কি বলছে দেখো, কলিগেটিভ প্রপার্টি, দিজ আর দ্য প্রপার্টিজ হুইচ ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ সলিউট পার্টিকেল। নাম্বার অফ সলিউট পার্টিকেল, হ্যাঁ, ডু নট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সলিউট পার্টিকেল। সলিউট পার্টিকেলের নেচার কি ধরনের সেটা তার উপর ডিপেন্ড করছে না, যে NaCl এর জন্য যা হবে KCl এর জন্য তাই হবে। সলিউট পার্টিকেলটা কীরকম, তার নেচার কি, তার উপর ডিপেন্ড করছে না। কিন্তু দুটো ক্ষেত্রে NaCl আর KCl দুটোর ক্ষেত্রেই কটা আয়ন প্রডিউস করছে? দুটো। তাহলে নাম্বার অফ সলিউট পার্টিকেলের উপর ডিপেন্ড করছে, এদের কলিগেটিভ প্রপার্টিগুলো সেম হবে। কত ধরনের কলিগেটিভ প্রপার্টি আমাদের পড়তে হয়? বেসিক্যালি আমাদের 4 ধরনের কলিগেটিভ প্রপার্টি রয়েছে। এক হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেকেন্ড হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, থার্ড ইলেভেশন অফ বয়লিং পয়েন্ট, অ্যান্ড ফোর্থ অসমোটিক প্রেশার। তার মধ্যে থেকে প্রথম তিনটে আমরা ভেপার প্রেশার যে ডিক্রিজ, আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে বাইরে থেকে নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট যদি অ্যাড করি তাহলে কি হয়, ভেপার প্রেশার ওভার দ্য সলিউশন ডিক্রিজ করে যায়। সেখান থেকেই এই কলিগেটিভ প্রপার্টিগুলো আসে। ভেপার প্রেশার যেহেতু কমে, বয়লিং পয়েন্টও সেক্ষেত্রে বাড়ে, ফ্রিজিং পয়েন্ট কমে। আমি গ্রাফিক্যালিও সেগুলোকে এক্সপ্লেন করে দেবো তোমাদের কাছে। দেখো, এই কোশ্চেনটা অনেকবার দেখবে পরীক্ষার সময়, যে কলিগেটিভ প্রপার্টিজ অফ দ্য সলিউশন ডিপেন্ডস আপন, কি বললাম, নাম্বার অফ সলিউট পার্টিকেলের উপর ডিপেন্ড করে। নাম্বার অফ সলিউট পার্টিকেলের উপর ডিপেন্ড করে, তাদের নেচার, তাদের নাম্বার অফ মোল, সলভেন্টের, এইসব কিছুর উপর ডিপেন্ড করে না। ফার্স্ট কলিগেটিভ প্রপার্টি, যেটাকে আমরা বলি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, শর্টে বলা হয় RLVP, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। দেখো, আগের দিনই আমি কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছিলাম যে কেন বাইরে থেকে নর্মাল আইডিয়াল ভেপার প্রেশার বলতে কি বোঝায়, যখন রেট অফ ইভাপোরেশন ইকুয়ালস টু রেট অফ কন্ডেনসেশন হয়, সেই মুহূর্তে ভেপার মলিকুল অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার যে ফোর্স এক্সার্ট করে তাকে আমরা বলি আইডিয়াল ভেপার প্রেশার। এই অবস্থায় যদি বাইরে থেকে আমি সলিউট মলিকুল, নন ভোলাটাইল যে সলিউটটা ভেপার ফেজে যাবে না, নন ভোলাটাইল সলিউট যদি অ্যাড করি, তাহলে সেই সলিউটটা লিকুইডের মধ্যে মিশবে। লিকুইডের মধ্যে যখন মিশবে, লিকুইডের আপার বাল্ক ফেজেও যেরকম যাবে সেরকম আপার সারফেসেও থাকবে। আর আপার সারফেসে যখন থাকবে তখন কি হবে, কিছু লিকুইড মলিকুলের পজিশনকে সে রিপ্লেস করবে সলিউট মলিকুল তার পজিশন দিয়ে। তাহলে নাম্বার অফ লিকুইড মলিকুল ইন সারফেস ডিক্রিজ করলো। নাম্বার অফ লিকুইড মলিকুল যদি সারফেসে ডিক্রিজ করে তাহলে কি হবে, নাম্বার অফ লিকুইড মলিকুল সারফেসে ডিক্রিজ করলে রেট অফ ইভাপোরেশন কমে যাবে। রেট অফ ইভাপোরেশন যদি কমে যায়, সিস্টেম ইকুইলিব্রিয়াম থেকে সরে যাবে। খেয়াল পড়ছে কথাগুলো, ইকুইলিব্রিয়াম থেকে সরে যাবে। সেকেন্ড টাইম যদি ইকুইলিব্রিয়াম রিচ করতে হয়, তাহলে সিস্টেম কি করতে হবে, কিছু ভেপার মলিকুলকে আবার কনডেন্স করে লিকুইডে পাঠাবে। নাম্বার অফ ভেপার মলিকুল ইন ভেপার ফেজ ডিক্রিজ করবে, রেট অফ কনডেনসেশন ডিক্রিজ করবে। সেকেন্ড টাইম সিস্টেম আবার ইকুইলিব্রিয়াম রিচ করবে। কিন্তু যেটা হলো, যে সেকেন্ড টাইম যখন ইকুইলিব্রিয়াম রিচ করছে, আগের তুলনায় তার ভেপার প্রেশার কমেছে, কারণ নাম্বার অফ ভেপার মলিকুল কমেছে, কারণ কিছু কনডেন্স করে লিকুইডে পাঠাতে হয়েছিল। তাহলে বাইরে থেকে নন ভোলাটাইল সলিউট যদি অ্যাড করি আমরা, নন ইলেকট্রোলাইটও বটে, যদি অ্যাড করি, তাহলে ভেপার প্রেশার ওভার দ্য সলিউশন ডিক্রিজ করবে। এবং এর যে রিলেটিভ চেঞ্জ, সেটাকে আমরা বলি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ঠিক আছে, তাহলে এখানে টোটাল ভেপার প্রেশার যদি আমি বলি যে টি বা পি অফ সলিউশন, সেটা কি হবে? আমি ধরছি যে এটা বিটা ভেপার ফেজে যাচ্ছে না। বিটা যদি ভেপার ফেজে না যায়, তাহলে কি হবে, তার কোনো ভেপার প্রেশার থাকছে না। তাহলে বি এর পার্টটা আমরা অফ করে দেব, PA নট ইন্টু এক্স এ হবে, PA নট ইন্টু এক্স এ আমরা বলবো।
ঠিক আছে, এবার এক্স এটাকে যেহেতু এটা বাইনারি সলিউশন, তাহলে এক্স এ প্লাস এক্স বি ইকুয়ালস টু সিন্স এক্স এ প্লাস এক্স বি মানে মোল ফ্র্যাকশনের সামেশন মাস্ট বি ইকুয়ালস টু 1, তাহলে এক্স এর জায়গায় আমরা এখানে কি করতে পারি, এটা পিএস ইকুয়ালস টু পিএ নট ইন্টু 1 মাইনাস এক্স বি লিখতে পারি। এটাকে গুণ করে যদি লিখি পিএ নট মাইনাস পিএ নট ইন্টু এক্স বি, তাহলে এটাকে এদিকে নিয়ে আসি, পিএ নট ইন্টু এক্স বি ইকুয়ালস টু কি দাঁড়াবে, পিএ নট, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি পিএস, তাহলে এক্স বি ইকুয়ালস টু, বা আমি যদি এটাকে বলি পিএ নট মাইনাস পিএস বাই পিএ নট ইকুয়ালস টু এক্স বির সমান। এই যে টার্মটা এটাকে আমরা বলি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এই টার্মটাকে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ক্লিয়ার? এই যে রেশিওটা কিন্তু কলিগেটিভ প্রপার্টি। দেখো ওপরেরটা কি হচ্ছে, ডিফারেন্স, কতটা প্রেশার, ভেপার প্রেশার কমছে সলিউশনে, ওপরেরটা কি হচ্ছে, ডিফারেন্স ডিভাইডেড বাই, যদি তার ইনিশিয়াল ভ্যালু দিয়ে আমরা ডিভাইড করি তবে সেটা রিলেটিভ ভ্যালুতে যায়, তাই না? এর তুলনায় কতটা ডিক্রিজ করছে। এই যে রিলেটিভ পার্টটা, এটা কিন্তু কলিগেটিভ প্রপার্টির পার্ট। শুধু ভেপার প্রেশার যে ডিক্রিজ করছে সেটা কিন্তু ডিক্রিজিং ভেপার প্রেশার, সেটা কিন্তু কলিগেটিভ প্রপার্টি নয়। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার হচ্ছে কলিগেটিভ প্রপার্টির মধ্যে আসে, এবং সেটা কার সাথে সমান, সেটা দেখো মোল ফ্র্যাকশন অফ সলিউটের সাথে সমান, মোল ফ্র্যাকশন অফ সলিউটের সাথে। এবার এখান থেকে আমরা আরেকটা জিনিস করে নিতে পারি যে এক্স বি কে আমি বলতে পারি এন বি বাই টোটাল নাম্বার অফ মোল এন এ প্লাস এন বি। যেহেতু সলিউট খুব কম অ্যামাউন্টে থাকে, এন বি কে এন এর তুলনায় নেগলেক্ট করা যায়, এটাকে আমরা 0 করতে পারি, তাহলে ইট ইজ ইকুয়ালস টু এন বি বাই এন এ ইজ ইকুয়ালস টু এন বি বাই এন এ। এবার এখান থেকেও নিউমেরিক্যাল যখন আসবে তখন এটাকে ভেঙেও আমরা এটাকে লিখতে পারি যে এন বি মানে হচ্ছে ডাব্লিউ বি বাই এম বি, আর এটার এন এটা ডাব্লিউ এ বাই এম এ, উপরে উঠিয়ে লিখলে এম এ বাই ডাব্লিউ এ। ফলে এই রিলেশন থেকে আমাদের অনেকগুলো প্যারামিটার বার করতে দিতে পারে, কিন্তু যেটা সবচেয়ে বেশি দেয় মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। এটা ডিটারমিন করাটা সব ক্ষেত্রে, সমস্ত কলিগেটিভ প্রপার্টির ক্ষেত্রে খেয়াল রেখো, মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট বার করাটা আমাদের কাছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়। তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, লোয়ারিং বাইরে থেকে সলিউট অ্যাড করলে ভেপার প্রেশার কমছে, এটা সবাই মেনে নিচ্ছ, এটা বোঝা গেছে, মাথায় ঢুকেছে যে বাইরে থেকে যদি সলিউট আমি অ্যাড করি তাহলে সেটা ভেপার প্রেশার ওভার দ্য সলিউশনকে ডিক্রিজ করবে, এর উপরে বাকি দুটো ডিপেন্ড করছে। তাই এইটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এই পার্টটা তো ঠিক আছে, এটা আমরা প্রবলেমের জন্য করব, কিন্তু বোঝার জন্য অবশ্যই আমাদের জানার দরকার যে বাইরে থেকে নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট অ্যাড করলে ভেপার প্রেশার ওভার দ্য সলিউশন ডিক্রিজ করে। ক্লিয়ার? চলো প্রবলেম করি। 2025 এর কোশ্চেন দেখো, এটা বলছে when a non-volatile solute is added to the solvent, the vapor pressure of solvent decreases by 10 atm. আচ্ছা, প্রথম হচ্ছে ভেপার প্রেশার 10 atm ডিক্রিজ করেছে। দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন দ্য সলিউশন ইজ 0.2। তাহলে মোল ফ্র্যাকশন আমরা জানি কি, ডেল পি বাই পি নট ইকুয়ালস টু এক্স বি, তাই তো? ডেল পি মানে হচ্ছে পি এ নট মাইনাস পি এস। আচ্ছা, বলছে যে এই ভেপার প্রেশারটা 10 atm কমেছে, মানে ডেল পি 10 atm যখন, তখন এক্স বি কত, 0.2। এবার বলছে হোয়াট উড বি দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, মোল ফ্র্যাকশন মানে এক্স এ, মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইফ ডিক্রিজেস ইন ভেপার প্রেশার 20 মিলিমিটার অফ এইচজি। মানে 20 মিলিমিটার অফ এইচজি যদি ভেপার প্রেশার ডিক্রিজ করে, তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশন আমাকে জিজ্ঞাসা করেছে। সলভেন্টের মোল ফ্র্যাকশনের জায়গায় আগে আমাকে দেখতে হবে যে আমি সলিউটের মোল ফ্র্যাকশন বার করে 1 মাইনাস করে সলভেন্টে যেতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করবো যে ডেল পি দেওয়া রয়েছে, এক্স বি দেওয়া রয়েছে, আর একটা ডেল পি দেওয়া রয়েছে, আর একটা এক্স বি বার করবো, তাহলে রেশিও করে নিই। তাহলে ডেল পি এটা হচ্ছে 10 বাই 20 ইকুয়ালস টু 0.2 বাই, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স বি প্রাইম, ধরো সেকেন্ড টাইম যেটা হচ্ছে এক্স বি প্রাইম, তাহলে এটাকে হচ্ছে 2 0.4, তাহলে এক্স বি প্রাইম ইকুয়ালস টু 0.4। এটা কিন্তু চাইনি,
অনেকে এই ক্ষেত্রে এটা ভুল করে দেবে যে 0.4 আসছে, অ্যান্সার 2 করে দেবে। না, এটা কি এক্সবি হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট, আর আমাকে কি চেয়েছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। তাহলে এক্স এ প্রাইম আমি এটা করে নিতে পারি 1 - 0.4, দ্যাট ইজ আমার অ্যান্সার আসবে 0.6। অপশন 1 ইজ কারেক্ট। এইগুলো টুকটাক জিনিস ভুল করিয়ে দেওয়ার জন্য কিন্তু কোশ্চেনে দেওয়াই হয়, যাতে তোমাদের অ্যালার্টনেসটাকে এক্সামিন করা যায়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য ভেপার প্রেশার অফ বেঞ্জিন ইজ 640 মিলিমিটার অফ Hg. A volatile electrolyte solute weighing 2 gram is added to 39 gram of benzene. আচ্ছা, ভেপার প্রেশার অফ বেঞ্জিন, ভেপার প্রেশার অফ বেঞ্জিন মানে এ, বেঞ্জিনকে এ কনসিডার করছি, তাহলে PA নট ইকুয়ালস টু 640 মিলিমিটার দিয়েছে। ভোলাটাইল ইলেকট্রোলাইট সলিউট মানে ওয়েট অফ সলিউট ইজ 2 গ্রাম, 39 গ্রাম অফ বেঞ্জিন, তার মানে WA হচ্ছে 39 গ্রাম। দ্য ভেপার প্রেশার অফ সলিউশন ইজ 600 মিলিমিটার অফ Hg. আচ্ছা, পরে এসে ভেপার প্রেশারটা 600 হয়েছে, মানে ডিক্রিজ করেছে, 640 থেকে 600 হয়েছে। ফাইন্ড দ্য মলিকুলার ওয়েট অফ সলিউট। দেখলে মলিকুলার ওয়েট অফ সলিউট মানে MB কত, সেটা আমাকে কোশ্চেন করেছে। তাহলে আমি একদম কি করব, যে PA নট মাইনাস PA মানে এটা সলিউশনের, তাহলে 640 মাইনাস 600 ডিভাইডেড বাই 640 ডিভাইডেড বাই 640 ইকুয়ালস টু, এদিকে কি ছিল বলো, খেয়াল করো, NB বাই NA ছিল। NB বাই NA সেটাকে আমরা কি করেছিলাম, NB মানে হচ্ছে WB বাই MB, MA বাই WA। MB আমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলে এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। WB কত দিয়েছিল 2, MB বার করতে হবে, ইন্টু MA কত, মলিকুলার ওয়েট অফ A, vapor pressure of benzene, volatile electrolyte solute weighing added to vapor pressure of the solution. তাহলে সলিউশন কে ওয়াটার হিসেবেই রয়েছে, তাহলে এটা হবে কত 18 ডিভাইডেড বাই WA কত দিয়েছে 39। হ্যাঁ, দেখো এখানে মলিকুলার ওয়েট অফ বেঞ্জিন 39, আর না, ওয়েট দিয়েছে 39, আর মলিকুলার ওয়েট অফ বেঞ্জিন আমাদের এখানে করা উচিত, সেটা কত 78। মলিকুলার ওয়েট অফ বেঞ্জিন এটা কত দেওয়া উচিত ছিল, নাহলে বার করে নেবে 78, তাহলে এটা হবে 78। এখান থেকে আমাদের এটা দাঁড়াচ্ছে কত 40 বাই 640 ইকুয়ালস টু 2 বাই MB ইন্টু 2। এটা 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 কাটছে, তাহলে MB ইকুয়ালস টু 64 পাচ্ছি আমরা, MB ইকুয়ালস টু 64 পাচ্ছি, 64 অ্যান্সার। বোঝা গেল? এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে এক্সপ্যান্ড করে, যতটা মলিকুলার ওয়েট বার করার জন্য করতে হয় আমাদের। আমি শেষে, আজকের ক্লাস শেষে আরও কিছু নিউমেরিক্যাল করাবো। আমি মোটামুটি একটা দুটো করে প্রত্যেকটার করিয়ে গিয়ে শেষে আবার মিক্স করে সব কটার করাবো। ঠিক আছে? এখান থেকে নিউমেরিক্যালি আমাদের বেশি করতে হয়। সেকেন্ড যে কলিগেটিভ প্রপার্টি, সেটা হলো কি ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বুঝতে গেলে কি করতে হবে, সেই নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট অ্যাড করা হয়েছে, ভেপার প্রেশার ডিক্রিজ করেছে। বয়েলিং পয়েন্টের সাথে ভেপার প্রেশারের রিলেশন খেয়াল করো, আগের ক্লাসে করেছিলাম, ইনভার্সলি প্রপোর্শনাল। ভেপার প্রেশার যদি কমে তাহলে বেশি আরও টেম্পারেচার দিতে হবে, যাতে ভেপার প্রেশারটা 1 অ্যাটমসফেরিক প্রেশারের সমান হয়। তাহলে লক্ষ্য করে দেখো, আমি যদি গ্রাফিক্যালি বলি ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচার, তোমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়াতে গিয়ে ওয়াটারের ফেজ ডায়াগ্রাম করেছিলাম, খেয়াল আছে? সেখানে একটা পার্ট শুধু এখানে করা আছে, দেখো পিওর সলভেন্ট যদি থাকে তাহলে ওপরের পার্টটা ভাবো, এই পার্টটার ওপর কনসেন্ট্রেট করো। ঠিক আছে, এই পার্টটার উপর যদি কনসেন্ট্রেট করো তাহলে দেখবে যে এটা যখন পিওর সলভেন্ট রয়েছে, তাহলে 1 ATM প্রেশারের রেসপেক্টিভ যেখানে কাট করছে তার রেসপেক্টিভ যে টেম্পারেচার, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো বয়েলিং পয়েন্ট। আর পিওরের তাই টিবি নট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। কিন্তু যদি বাইরে থেকে সলিউট অ্যাড করা হয়, তাহলে সলিউট অ্যাড করার পরে সলভেন্ট আর পিওর নেই, এখন সলিউশন হয়ে গেছে। তাহলে সলিউশন যখন হয়েছে তখন তার ভেপার প্রেশার ডিক্রিজ করবে, বাইরে থেকে নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট অ্যাড করা হয়েছে, তাহলে ভেপার প্রেশার দেখো এটা ডিক্রিজ করে গেছে, ভেপার প্রেশার ডিক্রিজ করেছে, তাহলে লাইনটা নিচের দিক দিয়ে গেছে। আর যখন নিচের দিক দিয়ে গেছে লাইনটা, তাহলে বেশি টেম্পারেচার দিতে হচ্ছে,
টু অ্যাটেন্ড 1 atm ভেপার প্রেশার, দেখো বেশি টেম্পারেচার দিতে হচ্ছে। তাহলে এটা যখন আবার কাট করবে তখন এই পয়েন্ট থেকে যে লাইনটা আমরা পাবো টেম্পারেচারে, সেটাকে আমরা বলবো কি টিবি। সেটা হচ্ছে বয়েলিং পয়েন্টটা কি হলো, যে আগে টিবি নট ছিল, এখন আরো বেশি ভেপার প্রেশার কমে গেছে, আরো বেশি টেম্পারেচার দিতে হচ্ছে বয়েলিং পয়েন্ট 1 atm ভেপার প্রেশার রিচ করার জন্য। তাহলে বেশি টেম্পারেচার দিতে হলে বয়েলিং পয়েন্টটা দেখো এগিয়ে গেছে টেম্পারেচার অ্যাক্সিসে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা বলবো ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তাহলে ভেপার প্রেশার কমলে বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করছে, এটাই হচ্ছে মেন। তাহলে ডেল টিবি দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, আমি এদিকে লিখছি ডেল টিবি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইকুয়ালস এটা ডেল টিবি ইকুয়ালস টু কত, বড়টাকে টিবি, ছোটকে টিবি নট, বড়টা মাইনাস ছোটটা। এদিক থেকে বাড়ছে টেম্পারেচার, টিবি বেশি টিবি নট কম, টিবি মাইনাস টিবি নট। এই যে ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এই যে ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এটা মোলালিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। বেসিক্যালি কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারণ কি, এটা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি নাম্বার অফ সলিউট মলিকুলের উপর ডিপেন্ড করবে, আর নাম্বার অফ সলিউট মলিকুল পার ইউনিট ভলিউম যদি ইনক্রিজ বা ডিক্রিজ করে, তাহলে কনসেন্ট্রেশনও ইনক্রিজ বা ডিক্রিজ করবে। তাহলে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। এবার এখানে কনসেন্ট্রেশনের জন্য আমি মোলালিটি কেন ইউজ করেছি, তার কারণ হচ্ছে মোলালিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমি টেম্পারেচারের ডিফারেন্স এখানে ক্যালকুলেট করতে যাচ্ছি। যদি টেম্পারেচার ফ্লাকচুয়েশনের জন্য কনসেন্ট্রেশনও ফ্লাকচুয়েট করে, তাহলে আমরা সঠিক রেজাল্ট পাবো না। তাহলে এমন একটা কনসেন্ট্রেশন ইউনিট আমাদের চুজ করতে হবে যেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। এরকম অনেকগুলো আমরা করেছিলাম, তার মধ্যে থেকে মোলালিটিও ছিল। এখানে যেটা কনসিডার করা হয়, মোলালিটিকে কনসিডার করা হয়। তাহলে এটা যদি ইকুয়ালস টু করি, ডেল টিবি ইকুয়ালস টু করলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, যেটাকে আমরা বলি মোলাল ইলিভেশন কনস্ট্যান্ট, কেবি, কেবি ইন্টু এম। কেবি কি, কোপিক কনস্ট্যান্ট অর মোলাল ইলিভেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট অর মোলাল ইলিভেশন কনস্ট্যান্ট। আর একটা জিনিস এখান থেকে জেনে রাখা দরকার, ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট আই হবে, এই কেবির ভ্যালু কত, কেবি কত, কেবি হচ্ছে আর ইন্টু টিবি0 স্কোয়ার বাই 1000 into latent heat of vaporization or enthalpy of vaporization যদি বলো তাহলে m দিয়ে ডিভাইড করতে হবে, or m into m of mb r tb naught square by 1000 into del h vaporization। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা কেবি ডিটারমিন করার জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। ডেরিভেশন আমাদের নেই, তাই জন্য মনে রাখাটাই এখানে আমাদের শ্রেয়। আর টিবি নট 0 বাই 1000 ইন্টু ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। পুরোটাই দেখো কেবি কার ওপর ডিপেন্ড করছে, টিবি নট মানে কি, সলভেন্টের, পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্ট। আর তো ফিক্সড, 1000 ও ফিক্সড। ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন কার, সলভেন্টের। তার মানে কেবি কার ওপর ডিপেন্ড করছে, কেবি সলভেন্টের নেচারের ওপর ডিপেন্ড করছে। তাহলে সলভেন্ট টু সলভেন্ট এটা চেঞ্জ হবে ভ্যালুটা, ফিক্সড ভ্যালু, বাট সলভেন্ট টু সলভেন্ট ভ্যারি করবে। ওয়াটারের একটা ভ্যালু হবে, বেঞ্জিনের অন্য ভ্যালু হবে, এরকম। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে আমাদের ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তার মধ্যে মেইন যে দুটো ফর্মুলা, সেই দুটো ফর্মুলা হচ্ছে এটা। এবার এখান থেকে তুমি আরো করতে পারো, যে মোলালিটিকে তুমি বলতে পারো যে ওয়েট অফ সলিউট বাই এই নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি লিখতে পারো। সেটাকে আবার ভেঙে WEMB এর টার্মে নিয়ে যেতে পারো। মানে এটাকে আমি লিখতে পারি যে কেবি ইন্টু এনবি বাই ওয়েট অফ এ সলভেন্ট ইন কেজি। আবার এনবিটাকে তুমি ভাঙতে পারো ওয়েট বাই মলিকুলার ওয়েট দিয়ে, তাহলে WB বাই MB ইন্টু 1000 বাই WA ইন গ্রাম বলতে পারি।
লিখে রাখতে পারো খাতায়, পরে আমি নিউমেরিক্যাল করতে গেলে এখানে জায়গা নেই, নিউমেরিক্যাল করতে গেলে আমরা সেখানে লিখে নেব। দেখো একটা প্রবলেম এসেছিল, কি সোজা প্রবলেম এটা, জিমি 2023 তে বলছে দ্য ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচার কার্ভ, দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য সলভেন্ট ইজ, সলভেন্টের বয়লিং পয়েন্ট বলেছে, সলভেন্টের, হ্যাঁ সলভেন্টের মানে পিওরের, পিওরের কোনটা, সলভেন্টের লাইন হচ্ছে এটা। গ্রাফটা আমি ওই জন্য করেছি এই ধরনের কোশ্চেনগুলো কাউন্টার করার জন্য, যে সলভেন্টের লাইন এটা, সলিউশনের লাইন কি হবে, তার নিচে দিয়ে যাবে, কারণ ভেপার প্রেশার ডিক্রিজ করেছে, আমাকে এখানে সলভেন্টের চেয়েছে, তাহলে 1 atm প্রেশারের রেসপেক্টে যেখানে এইটা কাট করছে তার রেসপেক্টিভ যে টেম্পারেচার, সেটাই আমার হবে কি বয়েলিং টেম্পারেচার। তাহলে আমার অ্যান্সার কি হবে 82 হয়ে গেল। 4 নম্বর চলে এলো। কনসেপ্ট যদি জানা থাকে, কত টাইম, 5 সেকেন্ডে অ্যান্সার কমপ্লিট। নেক্সট 3 নম্বর, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। একই জিনিস, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে গ্রাফিক্যালি যদি দেখি ভেপার প্রেশার কমবে। দেখো গ্রাফিক্যালি যদি দেখি যে এটা হচ্ছে লিকুইড সলভেন্ট, পিওর সলভেন্ট, আর এটা হচ্ছে সলিড, সলিড সলভেন্ট বলতে পারো, যেটা পিওর অবস্থায় যদি তুমি এক কিছুকে ফ্রিজ করো, তাহলে কিছুটা ধরো ফ্রিজ হয়েছে, কিছুটা এখনো লিকুইডে রয়েছে, তাহলে তাদের মধ্যে যে গ্রাফ, সেই গ্রাফটা এরকম হবে, ওয়াটারের গ্রাফ হিসেবে আমরা দেখেছি। তাহলে এইবার ভেপার প্রেশার যখন কমছে, ভেপার প্রেশার যখন কমছে, তাহলে এই গ্রাফটা আরো নিচে দিয়ে যাবে, নিচে দিয়ে যখন যাচ্ছে, দেখো যখন পিওর আছে তখন এই লাইনটা আর এই লাইনটা যে পয়েন্টে কাট করেছে সেটাকে আমরা বলছি সলভেন্ট, মানে পিওর স্টেটে ফ্রিজিং পয়েন্ট, টিএফ নট। আর যখন ভেপার প্রেশারটা কমে গেল, তাহলে নিচে দিয়ে যখন এই লাইনটা এখানে কাট করছে, তার রেসপেক্টিভ টেম্পারেচারকে আমরা টিএফ বলবো। এটাই এখন আফটার অ্যাডিং সলিউট, এটাই এখন ফ্রিজিং পয়েন্ট হয়েছে। তাহলে আগের থেকে এখন ফ্রিজিং পয়েন্টটা কমে গেছে, তাহলে আমরা ওই জন্য বলছি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তো ডেল টিএফ কে আমরা ডেল টিএফ দিয়ে রিপ্রেজেন্ট করব, কি বলবো, বড়টাকে টিএফ নট মাইনাস টিএফ। একই রকম ভাবে আগেরটা যদি জেনে থাকো এটারও কোনো অসুবিধা হবে না। ডেল টিএফ অলসো প্রপোর্শনাল টু মোলালিটি, এক্ষেত্রেও আমরা কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল বলতে পারি, কলিগেটিভ প্রপার্টি, আর মোলালিটি টার্ম নিচ্ছি কারণ টেম্পারেচার ডিফারেন্স এখানে আমরা করছি। তাহলে ডেল টিএফ ইকুয়ালস টু, কনস্ট্যান্টটাকে আমরা বলবো কে এফ ইন্টু এম, কে এফ ইন্টু এম। কে এফটাকে আমরা বলি ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট অর মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট, মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট। এখান থেকে কে এফ এর ভ্যালুটাও আমরা বার করে নিতে পারি, কে এফ এর ভ্যালুটা ওটার মতনই আর ইন্টু টিএফ নটের স্কোয়ার বাই 1000 ইন্টু ল্যাটেন্ট হিট অফ সলিডিফিকেশন বা ফিউশন, বা এম অফ বি আর টিএফ নটের স্কোয়ার বাই 1000 ডেল এইচ ফিউশন, এই হিসেবে লিখতে পারি, ডেল এইচ ফিউশন এই হিসেবে লিখতে পারি। লিখে নাও ল্যাটেন্ট হিট অফ, লিখে রেখো এটা, এল এফটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এল এফ ইকুয়ালস টু ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এখান থেকে দেখো কি একটা, একবার এটা যদি করতে পারো, দেখো কোনটা কারেক্ট বলেছে এর মধ্যে, কোন প্লটটা কারেক্ট, প্রেশার ভার্সেস টেম্পারেচার বাই কে মানে কেলভিনে দেওয়া আছে, কেলভিনে টেম্পারেচার মেজার করা হচ্ছে, কোন প্লটটা রাইট হবে। দেখি তোমরা কতজন করতে পারো এটা, কি কতজন সঠিক অ্যান্সার দিতে পারে, ট্রাই করো। ইয়েস, অপশন 3 ইজ কারেক্ট। দেখো লিকুইড সলভেন্ট, তারপরে ফ্রোজেন সলিউশন, নিচে সলিউশনটা রয়েছে ডেল টিএফ, এটাকেই বলবো। এটা আর এটার মধ্যে একটা ডিফারেন্স, এই দুটো তো হচ্ছেই না, এটা তো আমাদের আগে ইলিভেশন অফ বয়লিং পয়েন্টের মতন করা আছে। এই দুটোর মধ্যে কম্পারিজন করতে হবে, এখানে সলিউশন, তারপরে ফ্রোজেন সলিউশন, আর নিচে লিকুইড সলভেন্ট। লিকুইড সলভেন্ট যেটা হবে সেটা তো ভেপার প্রেশার বেশি হবে, আর যেটা সলিউশন হবে তার ভেপার প্রেশার কম হবে। এখানে দেখো সলিউশনটা উপরে রয়েছে, সলভেন্টটাকে নিচে রেখেছে, এখানে সলভেন্টটা উপরে রয়েছে, সলিউশনটা নিচে রেখেছে। অপশন 3 ইজ কারেক্ট। 4 নম্বর, অসমোটিক প্রেশার।
অসমোটিক প্রেসার বুঝতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে অসমোসিস। ছোটবেলায় পড়েছে অসমোসিস বলতে কি বোঝায়, যেখানে অসমোসিস ডিফাইন অ্যাজ দ্য স্পন্টেনিয়াস ফ্লো অফ পিওর সলভেন্ট ইনটু সলিউশন সেপারেটেড বাই সেমি পারমিয়েবল মেমব্রেন। পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে যে মুভমেন্ট থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন মানে কি, যে সলভেন্টকে অ্যালাউ করে, সলভেন্ট মলিকুলকে অ্যালাউ করে কিন্তু সলিউট মলিকুলকে অ্যালাউ করে না। এই ধরনের একটা সেমি পারমিয়েবল মেমব্রেন যদি আমরা দিই, তাহলে সেখান থেকে যদি সলভেন্ট সাইড থেকে সলিউশন সাইডের দিকে যাওয়াকেই আমরা বলি কি অসমোসিস। অসমোসিসের অনেক এক্সাম্পল তোমরা পাবে ন্যাচারাল আমাদের লাইফে, যে গাছ যখন রুট যখন জল মাটি থেকে নেয় তখন থ্রু অসমোসিস নেয়। কিশমিশকে যদি যখন তুমি পায়েসে দিচ্ছ আস্তে আস্তে সেটা ফুলে যায়, সেটা কি হয়, যে কিশমিশের যে লেয়ারটা, রেজিনের যে লেয়ারটা, সেটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। ও শুধু সলভেন্ট মলিকুলকেই ওর ভেতরে আসতে দেয়, ফলে সেক্ষেত্রে ভেতরে জলটা চলে যায়। এ ধরনের অনেক এক্সাম্পল রয়েছে অসমোসিসের ন্যাচারাল প্রসেসে যেভাবে হয়। তাহলে বেসিক্যালি আমরা কি বলছি, অসমোটিক প্রেসার বলতে কি বলছি এখনো জানি না, কিন্তু অসমোসিস বলতে কি বোঝায় সেটা আগে মনে করে নিলাম, যে সলভেন্ট সাইড থেকে সলিউশন সাইডে থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন যে মুভমেন্টটা হয় তাকে আমরা বলি অসমোসিস। আচ্ছা, এই অসমোসিসটা এদিক থেকে এদিকে হচ্ছে, তো সলভেন্ট থেকে সলিউশন সাইডে যাচ্ছে, তার মানে পিওর সলভেন্ট থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন কি হচ্ছে, সলিউশন মানে ইমপিওরের দিকে চলে যাচ্ছে। ট্রু সলিউশন যেটা সলভেন্ট পিওর ছিল, তো সে কি হচ্ছে, ইমপিওর হয়ে যাচ্ছে। এই ফেনোমেনাটাকে যদি আমাকে বন্ধ করতে হয়, মানে এই মুভমেন্টটাকে যদি আমাকে বন্ধ করতে হয়, তাহলে আমি এইদিকে একটা প্রেসার অ্যাপ্লাই করতে পারি। সলিউশন সাইডে যদি প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে আস্তে আস্তে দেখবো এর মুভমেন্টটা আস্তে আস্তে কমছে, এমন একটা প্রেসার যেখানে এই মুভমেন্টটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারপরে আরো যদি আমি প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে উল্টো রিভার্স প্রসেসটা চালু হয়ে যাবে, তাই তো। অসমোটিক প্রেসার বলতে বোঝাচ্ছে এই সলিউশন সাইডে যতটা প্রেসার দিলে, দেখো যতটা প্রেসার দিলে, এই যে এদিকে একটা পিস্টন আমি ইউজ করছি, পিস্টনের মধ্যে যতটা প্রেসার দিলে, এটাকে পাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অসমোটিক প্রেসারকে পাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যতটা সলিউশন সাইডে যতটা প্রেসার দিলে অসমোসিসটাকে বন্ধ করা যায়, টু স্টপ দ্য অসমোসিস প্রসেস, তাকে আমরা বলি অসমোটিক প্রেসার। আর যদি প্রেসারটা তার থেকেও বেশি আমরা দিই, তাহলে রিভার্স প্রসেস চালু হয়ে যাবে, সেই প্রসেসটাকে আমরা বলি রিভার্স অসমোসিস। ওকে, সেই প্রসেসটাকে আমরা বলি রিভার্স অসমোসিস। আরও ফিল্টার আরও ব্যবহার করা হয়, আরও পুরো ফর্মটা হচ্ছে রিভার্স অসমোসিস প্রসেস। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যে অসমোটিক প্রেসার কিন্তু সেটা না। অসমোটিক প্রেসার হচ্ছে যে সলিউশন সাইডে মিনিমাম যে প্রেসার অ্যাপ্লাই করলে অসমোসিসটাকে আমরা বন্ধ করতে পারি, সেটাকে আমরা বলছি অসমোটিক প্রেসার। তাহলে অসমোটিক প্রেসারের থেকে বেশি প্রেসার যদি দাও, তাহলে কি হবে, রিভার্স অসমোসিস হবে। অসমোটিক প্রেসারের থেকে কম প্রেসার যদি অ্যাপ্লাই করো, তাহলে অসমোসিস হবে। আর অসমোটিক প্রেসারে কি হবে, কোনো প্রসেসই হবে না, পুরো প্রসেসটা স্টপ হয়ে যাবে। ওকে, এখানেও এইটাও সলিউট মলিকুলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তাহলে এই যে পাই, ইট ইজ কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এগেন টেম্পারেচারের সাথেও ডাইরেক্টলি প্রপোর্শনাল। টেম্পারেচারও এখানে ইম্পর্টেন্ট। টেম্পারেচার যদি বাড়ায়, কাইনেটিক এনার্জি বাড়বে, মুভমেন্ট বাড়বে, তাই না? এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবার এখানে কনসেন্ট্রেশন বলছি, আর মোলারিটি ইউজ করছি না, কারণ টেম্পারেচার মেজারমেন্টের এখানে ব্যাপার নেই। তাহলে আমাদের মোলারিটি যেটা কমফোর্টেবল টার্ম, সেটাকে নিয়ে ইউজ করতে পারি আমরা। তাহলে পাই, এটা এখান থেকে আমি বলতে পারি প্রপোর্শনাল টু সিটি। সিটা কার, কনসেন্ট্রেশন অফ সলিউটের সময়। তাহলে পাই প্রপোর্শনাল টু ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে, সেটা আমরা গ্যাস ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এখানে কনসিডার করে নিই, যে সিবি আর টি। এইটা হচ্ছে অসমোটিক প্রেসারের আমাদের ফর্মুলা। এবার সিবিটাকে এন বাই ভি করে নিতে পারো, এনবি বাই ভি অফ আর টি। এনবিটাকে আবার করতে পারো ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু আর টি বাই ভি। এরকম ভাবে আমরা এখান থেকে মলিকুলার ওয়েট অফ সলিউট বার করে নিতে পারি। এখান থেকে মলিকুলার ওয়েট অফ সলিউট বার করে নিতে পারি। নিউমেরিক্যাল করতে গেলে এটাই শেখার। প্রবলেম দেখো, বলছে দ্য অসমোটিক প্রেসার এক্সার্টেড বাই এ সলিউশন প্রিপেয়ার্ড বাই ডিসলভিং 2 গ্রাম অফ প্রোটিন of molar mass 60 kg per mole in 200 ml
27 ডিগ্রি সেলসিয়াস পাস্কেলে কনভার্ট করতে বলেছে। তাহলে অসমোটিক প্রেশার এক্স্যাক্টলি অসমোটিক প্রেশার বার করতে বলেছে, তাহলে পাই ইকুয়ালস টু সিবি, সিবি আরটি, তাই তো? সিবি কত? সিবি কনসেন্ট্রেশনটা বার করতে হবে, কনসেন্ট্রেশন বলেছে 2 গ্রাম, তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট দিয়ে করতে হবে। তাহলে ওয়েট হচ্ছে 2 গ্রাম, মলিকুলার ওয়েট হচ্ছে 60 কেজি পার মোল, 60 ইন্টু এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম গ্রামে চলে যাওয়ার জন্য, ডিভাইডেড বাই এটা কি হলো নাম্বার অফ মোল অফ সলিউট বাই ভলিউম। ভলিউম 200 ml রয়েছে, তো ভলিউমটাকে লিটারে নিতে হবে, 0.2 ইন্টু 0.083 লিটার বার, এখানে বার ইউনিটে আসবে, এটা লিটার কোশ্চেনটায় না আর এর ভ্যালু দিয়ে দিয়েছিল 0.083 লিটার বার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার বার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু টেম্পারেচার 300 কেলভিন। এটা যখন তুমি করবে এটার ইউনিট কি আসবে? বার আসবে, প্রেশার তো বার ইউনিটে আসবে, যে অ্যান্সারটা পাবে সেটাকে আমাদের কনভার্ট করে দিতে হবে পাস্কেলে। ঠিক আছে, এটা করলে যেটা পাওয়া উচিত 0.00415 এত বার পাবে। এবার পাস্কেলে যদি কনভার্ট করতে হয়, পাস্কেলে আমরা কি জানি? 1 বার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। তাহলে এটার সাথে 10 টু দি পাওয়ার 5 করতে হবে, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এবার পয়েন্টটাকে যদি সরা 1 2 3 4 5, তাহলে এটা 415 পাস্কেল আনসার আসবে আমাদের। ইন্টিজার টাইপ কোশ্চেন ছিল, তাহলে আমাদের অ্যান্সার 415। এইভাবে করতে হবে, খুব সিম্পল। আমি একটা স্টেপে করলাম, তোমরা কনসেন্ট্রেশন আলাদা করে বার করে করতে পারো। ওয়েট নাম্বার অফ মোল বাই ভলিউম, কনসেন্ট্রেশনের জায়গায় নাম্বার অফ মোলটা কিভাবে বার করেছি? ওয়েট বাই মলিকুলার ওয়েট দিয়ে। ওয়েট দিয়েছে 2 গ্রাম আর মলিকুলার ওয়েট দিয়েছিল কেজি পার মোলে, আমি গ্রাম 1000 দিয়ে মাল্টিপ্লাই করে গ্রাম পার মোলে, ডিভাইডেড বাই ভলিউম হতো নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম। ভলিউমটা ইন লিটার আমাদের এক্সপ্রেস করতে হয়, এখানে 200 ml দিয়েছে, আমি সেই জায়গায় লিটারে এক্সপ্রেস করেছি 0.2 দিয়ে। এখান থেকে 3টে জিনিস একবার জেনে রাখা দরকার, ছোট ইনফরমেশন কিন্তু কাজে লাগে। সেটা হচ্ছে যে অসমোটিক প্রেশারের উপর ডিপেন্ড করে দুটো সলিউশনের অসমোটিক প্রেশারকে কম্পেয়ার করে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। যদি দুটো সলিউশনের অসমোটিক প্রেশার সেম হয়, তাদের আমরা বলি আইসোটোনিক সলিউশন। ঠিক আছে, অসমোটিক প্রেশার যদি সেম হয় তাদের আমরা বলি আইসোটোনিক সলিউশন। টার্মটা মনে রেখো, হ্যাঁ, পরীক্ষার সময় ইউজ করে। কি বললাম? যদি দুটো সলিউশনে অসমোটিক প্রেশার সেম হয়ে যায়, তাহলে আমরা তাকে কি বলি? আইসোটোনিক সলিউশন। এবার দেখো আর কি, যে দুটো সলিউশনের মধ্যে যদি অসমোটিক প্রেশার সেম না হয়, তাহলে তারা আইসোটোনিক নয়। সেম যদি না হয়, আইদার গ্রেটার দেন অর লেস দেন হবে। যে সলিউশনের ধরো এর বেশি এর কম, তাহলে যার বেশি তাকে আমরা বলবো হাইপারটোনিক সলিউশন, আর যার কম তাকে আমরা বলবো হাইপোটোনিক সলিউশন। ঠিক আছে, তাহলে যদি ইকুয়াল হয়ে যায় আইসোটোনিক, কিন্তু যদি না ইকুয়াল হয়, একজন বেশি হবে একজন কম হবে, যে বেশি হবে তাকে হাইপারটোনিক বলবো, হাইপার মানে বড়, আর হাইপো যে ছোট হবে তার হবে হাইপোটোনিক, তাকে আমরা বলবো হাইপোটোনিক সলিউশন। নিউমেরিক্যাল করি এবার মিক্স, এটা দিয়ে দু একটা করে আবার মিক্স নিউমেরিক্যালে চলে যাবো আমরা, করে আজকে ক্লাস কমপ্লিট করবো। এবার পিওরলি আমরা কনসেপ্ট বুঝে গেছি, 4টে জিনিস কি, ফর্মুলাগুলো করা আছে, সেগুলোই রিভাইজ করার জন্য নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস করছে, এছাড়া আর কিছু নেই এর মধ্যে। বলছে কি দেখো, দ্য অসমোটিক প্রেশার অফ ব্লাড ইজ 7.47 বার at 300 Kelvin. To inject glucose to a patient intravenously, it has to be isotonic with blood. The concentration of glucose solution is in গ্রাম পার লিটারে। গ্রাম পার লিটারে আইসোটোনিক মানে প্রেশার সমান, তাহলে কি বলে অসমোটিক প্রেশার সমান হবে, তাহলে ওই অসমোটিক প্রেশারটা ধরেই আমাদের কাজ করতে হবে। তাহলে পাই ইকুয়ালস টু সিবিআরটি, দ্য অসমোটিক প্রেশার অফ দ্য ব্লাডের বলে দেওয়া আছে 7.47, যেটা কিনা আইসোটোনিক, তাহলে এটাই ধরে করব। The inject glucose to a patient, it has to be isotonic with blood. The concentration of glucose solution. Concentration of glucose solution এটা বার করতে বলেছে। আর এর ভ্যালু 0.083 লিখে দিই, ইন্টু টেম্পারেচার কত দিয়েছে বলো? 300 কেলভিন। 300 কেলভিন।
তাহলে এখান থেকে আমাদের সিবিটা বার করতে হবে 7.47 ডিভাইডেড বাই 0.083 ইন্টু 300 এটা আসবে এক্স্যাক্টলি ভ্যালুটা 0.3 তাহলে এটা মোলারে আসছে 0.3 মোলার 0.3 মোলার মোল পার লিটারে আসছে 0.082 এটা তো লিটার এটিএম তাহলে লিটার এটিএম এ আমরা লিটার পার মোলে পেয়ে যাবো মোল পার লিটারে পেয়ে যাবো এটা মোলারিটিতে আসছে কিন্তু আমাকে এখানে গ্রাম পার লিটারে দিয়েছে মানে স্ট্রেংথ বার করতে দিয়েছে ইউনিটের রেসপেক্টে যদি বলি কনসেন্ট্রেশন ইউনিটে স্ট্রেংথ বার করতে বলেছে তাহলে এটা মোল পার লিটার এর সাথে মলিকুলার ওয়েট মাল্টিপ্লাই করে দিই 0.3 মোল পার লিটার এর সাথে মলিকুলার ওয়েট কত দিয়েছে 180 গ্রাম পার মোল দেখো মোল মোল ইনভার্স কেটে গেলে গ্রাম পার লিটার থাকছে তো এটা আসবে 54 গ্রাম পার লিটার 54 গ্রাম পার লিটার হলো দেখে নাও ভালো করে নেক্সট প্রবলেমে যাচ্ছি বলছে দ্য ভেপার প্রেশার অফ পিওর বেঞ্জিন এবার অসমোটিক প্রেশার না এবার বুঝে নাও মিক্স প্রবলেম থাকবে দ্য ভেপার প্রেশার অফ পিওর বেঞ্জিন অ্যাট এ সার্টেন টেম্পারেচার ইজ 0.850 বার দ্য ভেপার প্রেশার অফ পিওর বেঞ্জিন দেওয়া আছে আমি নোট করছি পিওর বেঞ্জিন আমি না বেঞ্জিনকে এ কনসিডার করছি তাহলে পিএ নট দেওয়া রয়েছে কত 0.850 তখনই বড় প্রবলেম হবে নোট করে নেবে এই নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিড সলিড মানে সলিউট কত ওয়েট দিয়েছে 0.5 গ্রাম when added to 39 gram of benzene let WA 39 gram molar mass MA 78 gram per mole the vapor pressure of the solution then is তারপরে ভেপার প্রেসারটা কত হয়েছে PS 0.845 0.845 তাহলে এটা কমে হয়েছে হোয়াট ইজ দ্য মোলার মাস অফ দ্য সলিড সাবস্টেন্স এমবি কত বলছিলাম না এমবি বার করতে দেয় এমবির দেখো আর একটা মানে এক্সাম্পল তাহলে এখানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের কথা বলেছে তাহলে আমি কি করব পিএ নট মাইনাস পিএস বাই পিএ নট ইকুয়ালস টু এনবি বাই এনএ এনবি কে লিখতে পারি ডব্লিউবি বাই এমবি ইন্টু এম এ বাই ডব্লিউএ পিএ নট কত 0.850 মাইনাস 0.845 বাই 0.850 ইকুয়ালস টু ডব্লিউবি কত দিয়েছে 0.5 এমবি বার করতে হবে এম এ কত 78 ডব্লিউএ কত 39 এটাকে সলভ করো করে আমি এই ধরনের টাইপের আর একটা প্রবলেম করিয়েছিলাম এমবি পেয়ে যাবে 170 গ্রাম পার এই ক্যালকুলেশন তো করেই নিতে পারবে আর ডিটেলসে দেখালাম না মেনলি হচ্ছে ফর্মুলাটাকে এস্টাবলিশ করা এবং কোন কোন ভ্যারিয়েবলগুলো রয়েছে দেখো এতগুলো ভ্যারিয়েবল রয়েছে অনেক ডেটা দিতে পারে এখানে কোশ্চেন বড় হতে পারে ভয় পাবে না কোশ্চেন বড় হতে পারে কারণ অনেক ডেটা দেওয়ার জায়গা রয়েছে নেক্সট দেখো আর একটা করি বলছে 18 গ্রাম গ্লুকোজ is dissolved in 1 kg of water in a saucepan. At what temperature will water boil at 1.013 bar? মানে হচ্ছে 1 atm কেবি দেওয়া রয়েছে 0.52 কেবি দেওয়া রয়েছে তার মানে elevation of boiling point at del TB problem 18 গ্রাম of glucose তাহলে গ্লুকোজের ওয়েট দেওয়া রয়েছে dissolved in 1 kg of water তাহলে এখান থেকে del TB equals to আমরা জানি কি কেবি ইন্টু এম এমটাকে আমি কি লিখতে পারি কেবি এনবি বাই ডাব্লিউ এ ইন কেজি অথবা কেবি এনবিকে আমরা লিখতে পারি ওয়েট বাই মলিকুলার ওয়েট আর এখানে 1000 বাই ডাব্লিউ অফ সলভেন্ট ইন গ্রাম কেবি দেওয়া রয়েছে
গ্লুকোজ WB দেওয়া রয়েছে, গ্লুকোজের মলিকুলার ওয়েট বার করে নেবো, সেটা ওখানে বসানো যায় 1000। 1 কেজি অফ ওয়াটার, 1 কেজি অফ ওয়াটার, তাহলে সলভেন্টেরও কেজিতেই দেওয়া রয়েছে ইন সসপ্যান। বার করতে কি বলেছে, অ্যাট হোয়াট টেম্পারেচার উইল ওয়াটার বয়েল অ্যাট, আচ্ছা ডেল ওয়াটার বয়েল টিবি বার করতে বলেছে। তাহলে ∆Tb মানে কি, ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, আমি এইভাবে মনে রাখি, ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট মানে পরেরটা বেড়েছে, তাহলে হায়ার মাইনাস লোয়ার, টিবি মাইনাস টিবি নট ইকুয়ালস টু দিস কেবি ইন্টু WB বাই MB ইন্টু 1 WA ইন কেজি রাখছি, কারণ কি কেজিতেই দিয়েছে, তাহলে আমাকে টিবি বার করতে হবে, তাহলে টিবি ইকুয়ালস টু টিবি নট প্লাস কেবি WB বাই MB ইন্টু 1/WA ইন কেজি। টিবি নট কত, পিওর ওয়াটারের যদি ধরি, পিওর ওয়াটারের টিবি নট কত, 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 373.15 আমরা ধরতে হবে আমাদের কেলভিনে, 373 এক্স্যাক্ট ভ্যালুটা ধরবে, হ্যাঁ, কারণ এখানে ডিফারেন্সটা খুব ছোট আছে। প্লাস কেবি কত, কেবি কত দিয়েছে, 0.52 ইন্টু WB 18 গ্রাম, ওয়েট অফ C6H12O6, এটা কত হবে বলো, 180 বোধ হয়, তাই তো, 612 72 84, তাহলে এটা 180 ইন্টু 1/1 কেজি। দেখো কত আসছে, এটা এক্সাক্ট ভ্যালুটা কত আসবে, 73 ইন্টু, এটা আসবে এটা 373.202 আসবে, 150 ছিল, আর এটা কি 0.1, 0.1 মানে হচ্ছে 0.052, 0.05 হচ্ছে 20, ঠিক আছে, এটা হচ্ছে টিবির ভ্যালু। এটা একটা টাইপের প্রবলেম যেখানে মলিকুলার ওয়েট না বার করতে দিয়ে আমাদের বয়েলিং পয়েন্ট বার করতে দিয়েছে, একটা ডেটা দেয়নি, সেটা তোমাকে জানতে হবে, ওয়াটারের বয়েলিং পয়েন্ট পিওর স্টেটে কত, 100 ডিগ্রি, সেটাকে কেলভিনে পুট করতে হবে, এটা একটা এক্সট্রা করা। এই কোশ্চেনগুলো এনসিইআরটির কোশ্চেন, হ্যাঁ, যেখান থেকে কোশ্চেন হওয়ার চান্স আছে, তাই আমিও সেইগুলোকেও কভার করে দিচ্ছি তোমাদের সাথে। বলছে দ্য বয়েলিং পয়েন্ট অফ বেঞ্জিন ইজ 353.23 কেলভিন। বয়েলিং পয়েন্ট অফ বেঞ্জিন বলে দিয়েছে এটা, when 1.80 গ্রাম অফ নন ভোলাটাইল সলিউট ওয়াজ ডিজলভ ইন 90 গ্রাম অফ বেঞ্জিন, বয়েলিং পয়েন্ট রেজ টু এত, বয়েলিং পয়েন্ট বেড়ে এত হয়েছে, ক্যালকুলেট দ্য মোলার মাস অফ দ্য সলিউট, মোলার মাস অফ দ্য সলিউট ∆Tbর ক্ষেত্রে বলেছে, তাহলে ∆Tb ইকুয়ালস টু কত, টিবি মাইনাস টিবি নট ইকুয়ালস টু কেবি ইন্টু এম, এমটাকে আমরা কি লিখতে পারি, এনবি বা ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু 1000 বাই WA ইন গ্রাম, এভাবে লিখতে পারি। দুটো টেম্পারেচারের ভ্যালু দিয়েছে, প্রথমে পিওরের ছিল 353, পরে হচ্ছে 354.11 মাইনাস 353.23 ইকুয়ালস টু কেবি কত, কেবি ফর বেঞ্জিন 2.53 ইন্টু WB কত 1.8, MB বার করতে হবে 1000 ডিভাইডেড বাই WA ইন গ্রাম 90 গ্রাম, ঠিক আছে, 90 গ্রাম অফ বেঞ্জিন দিয়েছিল। দেখো সব ভ্যালুই আমরা বসিয়ে দিয়েছি, খালি আমাদের এখান থেকে ক্যালকুলেট করে MB বার করতে হবে। MB আসবে এখানে 58 গ্রাম পার মোল, 58 গ্রাম পার মোল। বোঝা যাচ্ছে তো প্রবলেমগুলো, সোজা না, ফর্মুলাটা যদি জানি, ভাঙতে পারলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যায়, এছাড়া মাথা খাটানোর খুব জায়গা এখানে নেই, ম্যাক্সিমাম ডেটাই দেওয়া রয়েছে, একটা ডেটা দেওয়া নেই, সেটা আমাদের বার করতে হবে, ব্যাস, আর কিছুই না।
এটা কি দিয়েছে দেখো, বলছে 45 গ্রাম অফ ইথিলিন গ্লাইকল, মলিকুলার ওয়েট আমরা বার করে নিতে পারি, 62 হবে যতদূর সম্ভব, না 66 হবে, কত C2, তার মানে মলিকুলার ওয়েট দেখো 24 প্লাস 6 30, আর এদিকে হচ্ছে 32, 62 is mixed with 600 gram of water. Calculate the freezing point depression and second the freezing point of the solution. Freezing point depression বার করতে বলেছে, তাহলে del TF equals to KF into M, তাই তো, KF into M। এবার এমটাকে আমরা সেই আগের বারের মতন গ্রামে দিয়েছে, তাহলে KF equals to, KFটা দেওয়া উচিত ছিল, KFটা দেয়নি, আমি এটা বলে এটা দেবে আর কি, দিয়ে দেবে তোমাদের। এম কত, WB বাই MB ইন্টু 1000 বাই WA ইন কেজি। তাহলে ডেল TF যদি বার করতে হয়, KF এর ভ্যালু, KF এর ভ্যালু এখানে দেওয়া উচিত 1.86, ইন্টু 45 বাই 62 ইন্টু 1000 বাই 600 গ্রাম। এখান থেকে আমরা ডেল TFটা পেয়ে যাব, ক্যালকুলেট করলে ডেল TFটা আসবে 2.2 কেলভিন, এটা হচ্ছে এ। সেকেন্ড বলেছে দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন, ফ্রিজ ডেল TF কে আমরা কি লিখতে পারি, TF নট মাইনাস TF ইকুয়ালস টু 2.2 কেলভিন। TF নট হচ্ছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে TF কত এখানে হবে, TF ইকুয়ালস টু TF নট মাইনাস 2.2 কেলভিন। TF নট কত, TF নট হচ্ছে 273.15 মাইনাস 2.2, তাহলে কত হবে দেখো, 2 যদি বাদ দাও তাহলে 271.15, তার সাথে আরো 20 বাদ দিলে 270.95 কেলভিন। সোজাই কোশ্চেন, চলো পারা যাচ্ছে, তোমরাও পারছো আশা করি, এটা ট্রাই করো। বলছে 1 গ্রাম অফ নন ইলেকট্রোলাইট সলিউট ডিজলভ ইন 50 গ্রাম অফ বেঞ্জিন, লোয়ার দ্য ফ্রিজিং পয়েন্ট অফ বেঞ্জিন, ফ্রিজিং পয়েন্ট অফ বেঞ্জিন বাই এত, তাহলে ডেল TF এর ভ্যালু এটা দিয়ে দিয়েছে, WA এটা সরি এত গ্রাম অফ নন ইলেকট্রোলাইট, এটা WB, দ্য ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট অফ বেঞ্জিন এত, ফাইন্ড মোলার মাস অফ সলিউট। সিম্পল, আবার সেই মোলার মাসই ক্যালকুলেট করতে দিয়েছে, কার জন্য, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনের জন্য, তাহলে ডেল TF ইকুয়ালস টু KF ইন্টু M, KF M এর জায়গায় আবার আমরা WB বাই MB ইন্টু 1000 বাই WA ইন গ্রাম করে নিচ্ছি, KF দিয়েছে 5.12, ডেল TF এর ভ্যালু দিয়েছে 0.40 ইন্টু WB1 বাই MB বার করতে হবে ইন্টু 1000 বাই 50 গ্রাম অফ বেঞ্জিন দিয়েছিল, এখান থেকে MBটা ক্যালকুলেট করে নিতে পারবো, এটা আসবে 256 গ্রাম পার। শুধু ক্যালকুলেশনই কিন্তু প্রবলেমগুলো করছি, দেখছো, বুঝতে পারছো, শুধু কিন্তু ফর্মুলা ইউজ করছি, ডেটা পুট করছি আর ক্যালকুলেট করছি, আর খুব মাথা খাটানোর জায়গা নেই। এই জন্যই বলে যে কেমিক্যাল কাইনেটিক্স, সলিউশন, এইসব চ্যাপ্টারগুলো থেকে কোনো প্রবলেম যেন আমাদের ভুল না হয়, সেটা মাথায় রেখো। খুব সোজা কোশ্চেন আসে এবং এখান থেকে খুব স্কোরিং এই চ্যাপ্টারগুলো। এটা দেখো বলছে 200 সেন্টিমিটার কিউব অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন, 200 সিসি, সেটাকে লিটারে কনভার্ট করতে হবে, 0.2 হবে। সলিউশন অফ প্রোটিন কন্টেন্স 1.26 গ্রাম অফ প্রোটিন, তাহলে এটা ওয়েট এত, ভলিউম এত, দ্য অসমোটিক প্রেশার অফ সাচ এ সলিউশন
অসমোটিক প্রেসার বার করতে বলে সাচ এ সলিউশন 300 কেলভিন ফাউন্ড। ও অসমোটিক প্রেসার দেওয়া আছে। ক্যালকুলেট মোলার মাস অফ দ্য প্রোটিন। মোলার মাস অফ দ্য প্রোটিন 200 সেন্টিমিটার কিউব বলেছে। তাহলে পাই ইকুয়ালস টু পিবি আরটি, এটা তো জানি আমরা। কনসেন্ট্রেশন আমাদের পাই দেওয়া রয়েছে, কনসেন্ট্রেশনটাকে আমি বলতে পারি কি এনবি বাই ভলিউম ইন লিটার ইন আরটি। ওয়েট ডব্লিউবি বাই এমবি ইকুয়ালস টু ইন্টু আরটি বাই ভলিউম ইন লিটার। এই এমবিটা আমাদের বার করতে হবে। পাই এর ভ্যালু কত দিয়েছে 2.57 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু ডব্লিউবি কত দিয়েছে 1.26 গ্রাম ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ বি। প্রোটিনের মলিকুলার ওয়েট দেওয়া উচিত ছিল, ও বার করতে বলে, সরি, এমবি বার করতে বলেছে। আরটি 1/12 লিটার এটিএম ধরে চলতে পারো। 0.082 যেটা সেটা 1/12 এর সমান ইন্টু টেম্পারেচার কত বলো 300 কেলভিন ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার, তাহলে 0.2। এটাকে সলভ করে আমাদের এমবি বার করতে হবে। ওয়ান পয়েন্ট টু সেভেন অলমোস্ট 2 আসবে করলে 61022 এত গ্রাম পার। যে কটা করালাম এনসিআর, প্রথম দিকে তো জিমেন্সের কোশ্চেনগুলো থেকে করালাম, আমি কিছু রেখে দিলাম, তোমরাও প্র্যাকটিস করতে পারবে পিওআইকিউ থেকে। এনসিআরটি খুব একটা বেশি করা হয় না, কিন্তু এখানে ম্যাক্সিমাম কোশ্চেন দেখো কি ধরনের দিচ্ছে, সেখান থেকেই তো কোশ্চেন তৈরি করা হয় বেসিক্যালি। তাহলে মোটামুটি কলিগেটিভ প্রপার্টি আমাদের কাছে আমাদের আজকে কমপ্লিট হলো। আর একটা টপিক আমাদের পড়ে থাকবে, সেটা হলো ভ্যান্ট অফ ফ্যাক্টর। ওটা শিখে নিয়ে আবার আমরা কলিগেটিভ প্রপার্টির কিছু প্রবলেম করলে আমাদের চ্যাপ্টার শেষ। খুবই ছোট এবং সোজা চ্যাপ্টার, আশা করি বোঝা গেছে। প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সাথে নিয়ে দেখো পারছো কিনা। যদি না পারো অবশ্যই আমাকে টেক্সট করো, মেসেজ করো, বা যে কোনো ফর্মে কমেন্টও লিখে জানাতে পারো যে কোথায় প্রবলেম হচ্ছে। কোনো ডাউট থাকলে সেখানেও লিখে পাঠাতে পারো। ঠিক আছে, ভালো থেকো তাহলে। লাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো, পরের ক্লাস আসছে ভ্যান্ট অফ ফ্যাক্টরের ওপর, এবং সেই রিলেটেড বিভিন্ন নিউমেরিক্যাল আমরা সলভ করে চ্যাপ্টারটা ক্লোজ করব। আজকের মতন এইটুখানি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থেকো সবাই।